আজকে এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে পরিমিতির জেনারেল ম্যাথের পরিমিতির 16.2 যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারের বেসিক কিছু সূত্রগুলো কীভাবে সূত্রগুলো হয় এগুলো সুন্দর করে দেখব। আর কিছু ম্যাথ যেগুলো আসার মতো পরীক্ষায় এই ম্যাথগুলো আমরা একটু সলিউশন করার চেষ্টা করব। তো এখানে এই অধ্যায়ের মধ্যে সব কিছু আমাদের চতুর্ভুজ সংক্রান্ত বলা আছে, সব কিছু চতুর্ভুজ সংক্রান্ত। চতুর্ভুজ সংক্রান্ত কি, যে যতগুলা এখানে ম্যাথ আছে, যেমন আমাদের 16.1 যে চ্যাপ্টারটা ছিল সেটা ছিল ত্রিভুজ সংক্রান্ত, আর এটা হচ্ছে আমাদের চতুর্ভুজ সংক্রান্ত। তো প্রথমে আমরা চতুর্ভুজের সংজ্ঞা যেটা আছে সেটা দেখি। আমরা জানি কি চতুর্ভুজ কাকে বলে? চারটি সীমাবদ্ধ, হবে না, চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা চতুর্ভুজ বলি। ঠিক আছে, তো চতুর্ভুজ এরকম হতে পারে, এরকম হতে পারে। এক কথায় কি থাকতে হবে? চারটা বাহু থাকতে হবে, 1 2 3 4, এই চারটা বাহু থাকতে হবে। এই চারটা বাহু বিভিন্ন কেসে বিভিন্ন রকম হইতে পারে, কিন্তু আমরা ধরে নিব যে চারটা বাহু দ্বারা যদি এরকম একটা ক্লোজ কোনো কিছু একটা তৈরি করে তাহলে সেটাই হবে একটা চতুর্ভুজ। এই যে চারটা বাহু যখন যুক্ত হবে সীমাবদ্ধ একটা ক্ষেত্র তৈরি করবে, এবং তাহলে চারটা এখানে কোণও হবে, তাই না? এরকম চারটা কোণও হবে। এই চার কোণের সমষ্টি হবে আমাদের 360 ডিগ্রি কোণ। ঠিক আছে, তাহলে চারটা কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি। এর আগে ত্রিভুজের যেরকম ছিল যে তিনটা বাহুর মধ্যে যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হইতে হবে, সেমভাবে চতুর্ভুজের মধ্যে যে কোনো তিন বাহুর যোগফল চতুর্থ বাহু অপেক্ষা বড় হবে। ঠিক আছে, তো এই কন্ডিশনগুলো সুন্দর করে আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। কি কন্ডিশন? চারটা বাহুর চারটা কোণের যোগফল 360 ডিগ্রি, আর এই যে কোনো তিন বাহুর যোগফল চতুর্থ বাহু অপেক্ষা কি হবে? বড় হবে। আদারওয়াইজ কিন্তু ওটা চতুর্ভুজ তৈরি করতে পারবে না। তাহলে প্রথম দিকে আমরা আসি যে চতুর্ভুজ কি কি চতুর্ভুজ আছে। প্রথমে একটা চতুর্ভুজের কেস আমরা দেখে নেই, সেটা হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র, তো এই আয়তক্ষেত্র কোনটা? এইখানে যেটা দেখতেছি এটা হচ্ছে আমাদের একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কি হয়? এই বাহু আর এই বাহু কি থাকবে? সমান। এইটা আর এটা সমান। এটাকে আমরা বলি হচ্ছে বড় যেটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে দৈর্ঘ্য, এটাকে আমরা বলি হচ্ছে প্রস্থ। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা এক্স বলি, প্রস্থকে যদি ওয়াই, তাহলে এটা যদি এক্স হয় এটাও কি হবে? এক্স, এটা হবে ওয়াই। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ এবং এগুলা আমরা পেয়ে গেলাম। তাহলে এইখানে দেখতেছি যে দুইটা বাহু যে যোগ হয়েছে এইখানে পয়েন্টের মধ্যে, এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখানে 90, এইখানে হবে 90, এখানেও হবে 90 ডিগ্রি কোণ। অর্থাৎ এর চারটা যে কোণ আছে প্রতিটাই হচ্ছে সমকোণ করে, অর্থাৎ চার সমকোণ এখানে কোণ তৈরি করতেছে, চার সমকোণ। ঠিক আছে, তাহলে এই যে এরকম যদি ক্ষেত্রটা হয় তাহলে সেটার নাম হবে আমাদের হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হবে? ক্ষেত্রফল হচ্ছে এই যে আয়তক্ষেত্রটা আছে এই ভিতরের কতটুকু অংশ ও নিজের ভিতরে রাখছে, এটাই হবে তার ক্ষেত্রফল। এখানে যে দাগ যতটুকু দিয়ে দিচ্ছি এতটুকুই হবে তার ক্ষেত্রফল, এতটুকুই তার হচ্ছে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কিভাবে বের করব? সহজ কথা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্থ। অর্থাৎ এখানে দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি হচ্ছে এক্স আর প্রস্থ হচ্ছে ওয়াই, তার মানে হচ্ছে
দৈর্ঘ্য ক্ষেত্রফল হচ্ছে এক্স ওয়াই। আর যেহেতু এক্স ওয়াই, এই এক্সও এটা প্রস্থও থাকবে মিটারে, দৈর্ঘ্যও থাকবে একক মিটারে, তার মানে এর এককটা হবে মিটার স্কোয়ার। ঠিক আছে, এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পরিসীমা। আরেকটা ট্রাম, এটা হচ্ছে পরিসীমা। পরিসীমা হচ্ছে কি, এই যে আয়তক্ষেত্রে যতগুলা বাহু আছে এই বাহুগুলোর যোগফল। ঠিক আছে, পরিসীমার সংজ্ঞাই এটা, সেটা হচ্ছে বাহুগুলোর যোগফল, বাহুগুলোর যোগফল। ঠিক আছে, তাহলে এখানে বাহু কি কি আছে, এক্স আছে, ওয়াই আছে, আবার এক্স আছে, আবার ওয়াই আছে, তার মানে 2x প্লাস 2y। আমরা যদি 2কে কমন নেই তাহলে x প্লাস ওয়াই, এর এককটা হবে মিটারে। ঠিক আছে, অর্থাৎ আমরা পরিসীমা পাইলাম, ক্ষেত্রফল পাইলাম। এখন আরেকটা টার্ম আমাদেরকে একটু দেখতে হবে, সেটা হচ্ছে কর্ণ। এটা আমাদের পরীক্ষায় আসে এর মধ্যে। এইটা হচ্ছে একটা আমাদের আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের খেয়াল করি, এই দুইটা পয়েন্টকে যদি আমরা যুক্ত করে দিই, এই দুইটা পয়েন্টকে যদি আমরা যুক্ত করে দিই, তাহলে এই যুক্ত করলে এটাকে আমরা বলবো হচ্ছে কর্ণ। অর্থাৎ এইখানে যদি আমরা এটাকে নোটেশন দিই, এ বি সি ডি নোটেশন দিই, তাহলে এই যে এতটুকু অংশের ভিতরে যে জায়গাটা পড়তেছে, এটা একটা ত্রিভুজ হয়েছে। আর এই ত্রিভুজের যে অতিভুজটা আছে, এটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, যেহেতু এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে যে কর্ণটা আছে মানে অতিভুজ আছে, সেটাই হবে আমাদের এই যে আয়তক্ষেত্রের কি কর্ণ, যেটা আবার অতিভুজের সমান। তাহলে একটু আগে আমরা দেখলাম এটাকে আমরা এক্স বলছিলাম, এটাকে আমরা বলছিলাম ওয়াই, তাহলে কর্ণটা কি হবে আমরা জানি, কর্ণ স্কোয়ার সমান সমান, যেটা ছিল ওই পিথাগোরাসের সূত্রের অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার। এখানে লম্ব হচ্ছে ওয়াই স্কোয়ার আর ভূমি হচ্ছে এক্স স্কোয়ার। অর্থাৎ আমরা কর্ণ সমান সমান পাচ্ছি হচ্ছে রুট ওভার, সুন্দর করে সাজা লিখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে যদি আমরা একটু সূত্র কি কি হলো দেখতে চাই, এই যে কর্ণের একটা সূত্র আমরা পাইলাম আয়তক্ষেত্রের, তারপর পরিসীমার একটা সূত্র পাইলাম, তারপর ক্ষেত্রফলের সূত্র দেখলাম। ঠিক আছে, এই তিনটাই হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের সূত্র। আয়তক্ষেত্রের মধ্যে কি ছিল একটু ভালো করে খেয়াল করি, যে এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ যেটা ছিল দুইটা আলাদা আলাদা ছিল, এবং একটা করে কোণ সবসময় 90 ডিগ্রি ছিল, তার মানে 4 সমকোণ হচ্ছিল। কিন্তু আমাদের এমন যদি হয় যে আমাদের কোনো কোণই সমকোণ নয়, তাহলে কি হবে, এখানে একটা আমরা দিলাম এমনভাবে যে কোনো কোণই সমকোণ নয়। ঠিক আছে, তাহলে এই আরটা একটু কেমন হলো, আর একটু এটা হচ্ছে যেটা বললাম সেটার মতোই হচ্ছে, যে এটা কোনো দেখো 90 ডিগ্রি নয়, এটাও 90 ডিগ্রি নয়, 90 ডিগ্রি থেকে বেশি, এটা আবার 90 ডিগ্রি থেকে কম, এটা আবার 90 ডিগ্রি থেকে বেশি। সো কিন্তু এটা যদি এক্স হয় এটাও এক্স, এটা যদি ওয়াই হয় তাহলে এটাও ওয়াই। এই রকম যে সিচুয়েশন যদি হয়, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে সামান্তরিক। এটাকে আমরা বলবো হচ্ছে সামান্তরিক। অর্থাৎ সামান্তরিকের সাথে আয়তক্ষেত্রের ডিফারেন্স কি, যে সবগুলোই ঠিক থাকবে কিন্তু কোনো কোণই 90 ডিগ্রি হবে না বা সমকোণ হবে না, কিন্তু চারটা কোণের সমষ্টি, এই যে চারটা কোণের যে সমষ্টি আছে, এই সমষ্টিটা আবার কিন্তু কি হবে 90 ডিগ্রি, 360 ডিগ্রি হবে। তো তাহলে আয়তক্ষেত্রে যে পরিসীমা ছিল
আমাদের সামান্তরিকের পরিসীমা একই থাকবে, পরিসীমার কোনো চেঞ্জ হবে না। 2 × x + y থাকবে পরিসীমা, কিন্তু ক্ষেত্রফলের অনেকটা চেঞ্জ হবে। ক্ষেত্রফল দেখার আগে আমরা একটু ভালো করে দেখি যে আমাদের এখানে আয়তক্ষেত্রে যেরকম কর্ণ ছিল, এই সামান্তরিকেরও কর্ণ আছে। এটা একটা কর্ণ হবে, আরেকটা কর্ণ হবে এটা, ঠিক আছে? যদি আমরা এই দাগটাকে একটু মিশাই দিই তাহলে খেয়াল করে দেখব যে এই যে একটা এখানে কর্ণ হইছে, কর্ণটা এই সামান্তরিককে আমাদের দুইটা ভাগে ভাগ করে দিছে। এইটা একটা ভাগ, এইটা একটা ভাগ। এটা একটা ত্রিভুজ এখানে হইছে, আবার এটা একটা ত্রিভুজ এখানে হইছে। তার মানে এটা 1 নম্বর ত্রিভুজ, এটা হচ্ছে 2 নম্বর ত্রিভুজ। আর আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কিন্তু জানি। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি? যে ভূমির উপর তার দৈর্ঘ্য, লম্ব দৈর্ঘ্য যদি h হয় আর ভূমি যদি d বা যে কোনো কিছু একটা হলো, তাহলে ত্রিভুজের সূত্র হচ্ছে 1/2 × ভূমি গুণন উচ্চতা। তাহলে ক্ষেত্রফলের সূত্রটা আমরা একটু লিখি। ক্ষেত্রফল সমান সমান হচ্ছে এই যে ত্রিভুজটা আমাদের এখানে আর্ট করছি আমরা, এই ত্রিভুজের ভূমিকে এই d1, তাই না? 1/2 × ভূমি হচ্ছে তার d1 ইন্টু উচ্চতা কত? উচ্চতা হচ্ছে এই এইচটা, তাই না? তাহলে এইচ। এবং এখানে যদি একটা ত্রিভুজ হয় তাহলে এখানে আরেকটা ত্রিভুজ আছে, দুইটা ত্রিভুজ। তাহলে এটা 1 নম্বর ত্রিভুজ, এটা 2 নম্বর ত্রিভুজ। তাহলে এটা দিয়ে, এই সূত্র দিয়ে যদি আমি এতটুকু অংশের ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে তার সাথে আমি যদি 2 গুণ দিই তাহলে এটার সাথেও বের হবে। কজ এই যে সামান্তরিকের যে ক্ষেত্রগুলা যে বানাবে, কর্ণের মাধ্যমে যে ক্ষেত্রফলগুলা এখানে হচ্ছে, ত্রিভুজের ক্ষেত্রফলগুলা, এটা দুই পাশেই কি থাকবে? সমান থাকবে। অর্থাৎ এইটার ক্ষেত্রফল আর এটার ক্ষেত্রফল দুইটাই সমান। তাহলে এর সাথে আমরা সিম্পলি 2 গুণ দিয়ে দিলাম। তাহলে কি থাকলো? d1 × h। তাহলে এটা হচ্ছে একক। সেম ক্ষেত্রফলের সবগুলোর ক্ষেত্রে ক্ষেত্রফলের একক সবসময় স্কোয়ার থাকবে। মিটার স্কোয়ার হতে পারে, সেন্টিমিটার স্কোয়ার হতে পারে। তাহলে এই ক্ষেত্রফলের আমরা একটা সূত্র পেলাম, সেটা কিসের মাধ্যমে? যে যদি আমার কোনো কর্ণের উপর, যদি আমাদের কোনো কর্ণের উপর তার শীর্ষবিন্দু হতে দূরত্ব আমরা জানি, তাহলে এই সূত্র দিয়ে আমরা কি বের করতে পারবো? ক্ষেত্রফল বের করতে পারবো। তো এটা তো একটা কর্ণ দিয়ে দেখলাম, এখন আমাদের তো আরও একটা কর্ণ আছে, তাই না? তাহলে এখন আমরা এই সাইডের কর্ণটা নিয়ে নিই। আমরা এই সাইডের একটা কর্ণ নিয়ে নিলাম। সো এটার ক্ষেত্রেও এটা হচ্ছে d1 কর্ণ, এটার নাম কি হবে? ধরে নিলাম যে d2 কর্ণ একটা হলো। তাহলে এটাও কি করছে? একটা এখানে ত্রিভুজ তৈরি করছে, এখানে একটা ত্রিভুজ তৈরি করছে। সো এইটার ক্ষেত্রফল আমরা বের করার পর যদি 2 দিয়ে গুণ দিই তাহলে এটার পুরোটার ক্ষেত্রফল বের হয়ে যাবে। তাহলে এখানে এই উচ্চতাটাকে আমরা, এটাকেও এইচই ধরলাম, কিন্তু দুইটা, এইটার এইচ আর এটার এইচ কিন্তু আলাদা হবে, ঠিক আছে? তাহলে আবার ক্ষেত্রফল সমান সমান কি লিখতে পারি? 1/2 × ভূমি কি এক্ষেত্রে? ভূমি কিন্তু এক্ষেত্রে এক্স, উচ্চতা কত? এইচ, ঠিক আছে? কয়টা ত্রিভুজ আছে? 2টা। তাহলে এই 2 বাদ গেল, তাহলে এক্স ইন্টু কি? এইচ। তো এই দুইটা সূত্র ইউজ করার ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে, একটা কিন্তু কর্ণের ক্ষেত্রে, ঠিক আছে? আর একটা কিন্তু হচ্ছে তার ভূমি যে দৈর্ঘ্য আছে, এক্স দৈর্ঘ্য, তার সাথে রিলেটেড কিন্তু। এই হচ্ছে আমাদের সামান্তরিকের দুইটা ক্ষেত্রফলের সূত্র আর একটা পরিসীমার সূত্র দেখলাম। এর এখানে আসলে কর্ণে ওই রকমভাবে সূত্র নাই, তবে বিভিন্নভাবে ক্ষেত্রফল বের করে কর্ণ বের করা যায়। ত্রিভুজের সাথেই সব কিছু রিলেটেড করেই কর্ণগুলো আমরা এখান থেকে বের করতে পারি। সামান্তরিকের পরে আমাদের আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে বর্গ। কি আছে? বর্গ। সো বর্গ জিনিসটা হচ্ছে যে, বর্গ হচ্ছে যার 4টা বাহুই সমান।
এটা একটা বর্গ হইতে পারে। তাহলে এটা যদি এ হয়, এটাও এ, এটাও এ, এটাও এ, এবং এবং সবগুলা কোণই এক সমকোণ। ঠিক আছে? তাহলে 4 এখানে বর্গের মধ্যে কত সমকোণ কোণ আছে? 4 সমকোণ। টোটাল কত সমকোণ কোণ? 4 সমকোণ। তাহলে এর ক্ষেত্রফলের সূত্র কি হবে? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ হয় আয়তক্ষেত্রের ক্ষেত্রে। তো এখানে দৈর্ঘ্য প্রস্থ তো দুইটাই সমান, তাই না? তাহলে কি হবে? এ ইন্টু এ সমান সমান হচ্ছে এ স্কোয়ার। পরিসীমা, পরিসীমা কি হবে? যেহেতু সবগুলা বাহুর যোগফল, তার মানে কি হবে? যেহেতু 4 এ আছে, তার মানে 4 এ। কর্ণ, কর্ণ হবে কোনটা? এই মাঝখানে যে লাইনটা, সেটাই হবে তার কি? কর্ণ। তাহলে এটা যদি কর্ণ মানে কি? তার অতিভুজ। এটা একটা সমকোণী ত্রিভুজ, তার এটা হচ্ছে তার অতিভুজ। তাহলে এখানে কর্ণ সমান সমান হবে রুট ওভার লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাহলে রুট ওভার 2a স্কোয়ার, অতএব রুট 2a। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বর্গের ক্ষেত্রে সূত্র। এরপরে এই বর্গটাকে যদি আমরা আরেকটু বাঁকাই দেই, রম্বসের যদি আমরা বানাই ফেলি, তাহলে এর 4টা যে বাহু আছে, এই 4টা বাহু সমানই থাকবে। সমান হলো কি না? তাহলে সমানই থাকবে। এটাও এ, এটাও এ, এটাও এ হবে, এটাও এ হবে, কিন্তু কোনো কোণই, দেখো এখানে ভালো করে, যে কোনো কোণ কিন্তু সমকোণ নয়, সমকোণ নয়। ঠিক আছে? তো রম্বস আর বর্গ কিন্তু একই, কিন্তু এটা একটু আলাদা। আয়তক্ষেত্র আর সামান্তরিক যেরকম ছিল, যে একই রকম সব বাহুগুলা, কিন্তু কোণের মানটা আলাদা। রম্বস আর আয়তক্ষেত্রের, সরি, রম্বস আর বর্গের ক্ষেত্রেও সেম। তাহলে এখানেও যদি আমরা পরিসীমা বলি, এখানেও যদি আমরা পরিসীমা বলি, তাহলে কি হবে? 4a হবে। কিন্তু ক্ষেত্রফল, ক্ষেত্রফল কিন্তু একই রকম হবে না। তো এই যে রম্বস যেটা আছে, তার 2টা কর্ণ আছে। এই যে একটা কর্ণ, এই যে একটা কর্ণ। ঠিক আছে? তো এটাকে আমরা D1 বলি বড়টাকে, আর এটাকে আমরা বলি D2। এই কর্ণদ্বয় যেখানে ছেদ করবে, এই জিনিসটা একটু ভালো করে বুঝবো আমরা, যেখানে ছেদ করবে সেটা দুই পাশে অর্ধেক অর্ধেক করে দিবে। এটা দেখো, পুরাটা যদি, এখানে আমাদের পুরাটা যদি D1 হয়, তাহলে এখানে যে ছেদ করলো না, এই দিকে হবে D1/2, এই দিকে হবে D1/2। আবার এখানে তো ছেদ করছে, তাহলে এদিকে হবে D2/2, এদিকে হবে D2/2। আর যেহেতু এগুলা কোনো কোণই 90 ডিগ্রি নয়, তার মানে এই যে এখানে যে কোণটা তৈরি করবে, এখানে যে কোণটা তৈরি করবে, সেই কোণটা 90 ডিগ্রি কোণ হবে। ঠিক আছে? অর্থাৎ এখানে 90 ডিগ্রি কোণ তৈরি হবে। 90 ডিগ্রি হবে, এখানে 90 হবে, এখানে 90 হবে, এখানে 90 হবে। অর্থাৎ এখানে টোটাল যে ত্রিভুজ আছে, এটা টোটাল সমকোণী ত্রিভুজ আছে 4টা। এই যে 1টা, 2টা, 3টা, 4টা। ঠিক আছে? আর এর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, আমরা ওই সেম ত্রিভুজের সূত্র দিয়ে এটা বের করতে পারি, হাফ ইন্টু D1 ইন্টু D2, মানে কর্ণদ্বয়ের গুণফলের সাথে হাফ যদি আমরা গুণ করে দিই, তাহলে তার কি বের হয়ে যাবে? ক্ষেত্রফল বের হয়ে যাবে। এটা ছিল আমাদের রম্বসের সূত্র। আর একটা আছে আমাদের চতুর্ভুজের মধ্যে, সেটা হচ্ছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম হচ্ছে 2টা বাহু পরস্পর সমান্তরাল, কিন্তু কোনো বাহুই সমান নয়। অর্থাৎ এটা এ, বি, সি, ডি, 4টা বাহুই আমাদের কি হবে? অসমান হবে।
লিখে দিই এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি নট ইকুয়াল টু ডি। ঠিক আছে, কোনো বাহুই কি হবে না, একটা আরেকটার সমান হবে না। তাহলে দুইটা বাহু কিন্তু দেখো এখানে এ আর যে সি যে বাহুটা আছে এই বাহু দুইটা কিন্তু পরস্পর কি হচ্ছে, সমান্তরাল হবে কিন্তু সমান নয়। তাহলে এরও আমরা ক্ষেত্রফল বের করব, ক্ষেত্রফলটা হবে কি, এই যে সমান্তরাল যে দুইটা বাহু আছে এইটা আর এটা কি সমান্তরাল না, একই দিকে একই সাথেই সব সময় যাচ্ছে না, কিন্তু ছোট বড় আছে কিন্তু সমান্তরাল। এই দুইটা বাহুর গড় এ প্লাস সি ডিভাইডেড 2, যেহেতু দুইটা বাহু আমি যোগ করছি এই কারণে 2 দিয়ে ভাগ করছি, তার সাথে আমরা গুণ দিব এর উচ্চতা কত, এই এইচ। ঠিক আছে, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এ প্লাস সি সমান্তরাল দুই বাহুর যোগফলের, সমান্তরাল দুই বাহুর গড় প্লাস হচ্ছে তার উচ্চতা। এটা যদি আমরা গুণ দিই তাহলে কি পাবো, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পাবো। আর যদি পরিসীমা বের করতে চাই, পরিসীমা মানে কি সবগুলো বাহুর যোগফল এ বি সি প্লাস হচ্ছে ডি, এটাই হবে আমাদের পরিসীমা। সো এই যে এইখানে যতগুলো আমরা সূত্র দেখলাম এই সূত্রগুলোর উপরেই আমাদের এই যে 16.2 যে অধ্যায় আছে সেটার হয়েছে। সো আমরা এখন কিছু ম্যাথ দেখব, মানে যেগুলো ম্যাথ একদম পরীক্ষায় আসার মতো সেই ম্যাথগুলোই দেখব, বাকি ম্যাথগুলো হচ্ছে সূত্রের সাহায্যে করলেই হয়। বাট আমরা একটু ম্যাথগুলো দেখি যেগুলো আমাদেরকে বুঝতে হবে এবং পরীক্ষার মধ্যে আসার মতো ম্যাথ। আচ্ছা, এখন আমরা কিছু উদাহরণের ম্যাথ আর কি দেখি। এখানে আমাদের উদাহরণের 10 নম্বর ম্যাথটার কথা বলা আছে। বলছে যে একটি বর্গাকার, আমরা নোট করে নিই, যে একটা বর্গাকার মাঠের ভিতর দিকে 4 মিটার চওড়া রাস্তা আছে চারদিকেই। যদি রাস্তার ক্ষেত্রফল 1 হেক্টর হয়, 1 হেক্টর মানে আসলে কি 10,000 মিটার স্কোয়ার, তাহলে রাস্তা বাদে মাঠের ভিতরের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে আমরা আগে একটা বর্গক্ষেত্র আট করে নিই। আচ্ছা, একটা বর্গক্ষেত্র আমরা আট করে নিলাম। এইটা হচ্ছে সেই বর্গক্ষেত্রটা, মাঠ আছে, এর ভিতরে 4 মিটার চওড়া রাস্তা আছে। ধরে নিলাম এর ভিতরে 4 মিটার চওড়া সহ আরেকটা রাস্তা বাদে একটা খারাপ হয়ে গেল, এতটুকু অংশের একটা মাঠ আছে। ঠিক আছে, এই যে মাঠটা এটা হচ্ছে সেই আমাদের মাঠ, এটা হচ্ছে সেই মাঠটা। এইদিকে আমাদের 4 মিটার আছে, এদিকেও কত 4 মিটার। তাহলে আমাদেরকে এই মাঠের যে ক্ষেত্রফল আছে সেই ক্ষেত্রফলটাই আমাদেরকে বের করতে হবে। তাহলে প্রথম দিকে আমরা যদি একটু খেয়াল করি তাহলে এখানে দেখলেই বুঝবো যে এই জায়গাটাকে আমরা কত ধরতে পারি, এক্স ধরতে পারি, তাই না? এই মাঠের ক্ষেত্রফলটাই কিন্তু আমাদেরকে বের করতে হবে। তো এটা যদি আমরা এক্স ধরি তাহলে চিন্তা করে দেখো তো, এদিক 4 মিটার কি আবার বাড়ছে না, 4 মিটার, 4 মিটার। আবার সেমভাবে এদিকেও কত মিটার বাড়ছে, 4 মিটার। আবার এদিকে 4 মিটার, এদিকেও 4 মিটার। ঠিক আছে, অর্থাৎ আমরা প্রথমে এইটার যে মাঠের যে দৈর্ঘ্য সেটা ধরবো কত, এক্স। তাহলে ওইটা এক্স হলে কি হবে, এটাও এক্স। এখন যদি আমি এতটুকু একটু নোট করে নেই তাহলে পুরো মাঠের দৈর্ঘ্যটা কত হচ্ছে খেয়াল করে দেখো, যে এখানে আমাদের কি হচ্ছে, এক্স হচ্ছে, এটা 4, এটা 4, তাহলে পুরাই দৈর্ঘ্যটা কত, এক্স প্লাস 4 প্লাস কত 4 ইকুয়াল হচ্ছে এক্স প্লাস 8। যেহেতু বর্গ বলছে তার মানে এই সাইডেরটাও কি হবে, এক্স প্লাস 8। এখন আমি এই পুরা মাঠের ক্ষেত্রফল থেকে যদি আমি এই যে আমাদের এতটুকু যে মাঠের ক্ষেত্রফল আছে এটা যদি আমি বিয়োগ দিই তাহলে কি মাঠের ক্ষেত্রফলটা পাবো না? অবশ্যই পাওয়া যাবে। সেটা কি,
এক্স স্কোয়ার, মূলত আমাদের কনসার্ন থাকবে কি এক্স স্কোয়ারের মানটা বের করা। তাহলে আমরা এখানে লিখব কি, ধরি মাঠের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত, এক্স। ঠিক আছে, এক বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম কত, এক্স। তাহলে রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য হবে এক্স প্লাস কি 8, তাই না? তাহলে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল কত হবে, এই যে যেহেতু বর্গ বলছে তার মানে কি এক্স প্লাস 8 তার উপর কি হোল স্কোয়ার। আর শুধুমাত্র মাঠের ক্ষেত্রফল কত, মাঠের ক্ষেত্রফল হচ্ছে আমাদের এক্স স্কোয়ার, অর্থাৎ আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি এক্স স্কোয়ার। তাহলে আমাদের সব কিছু বের হয়ে গেল। এখন আমি দিই শর্ত মতে। তাহলে শর্ত মতে কি হচ্ছে, আমরা বের করবো আগে এক্স এর মান, তারপর হচ্ছে বাকি কাজটা করব। সো দেখো পুরা মাঠটার দৈর্ঘ্য কত, এক্স প্লাস 8, তাহলে এক্স প্লাস 8 তার উপরে দিলাম আমরা স্কোয়ার, তাহলে পুরা মাঠের ক্ষেত্রফল আমরা পাইলাম। সেখান থেকে আমি যদি এই যে মাঠের যে ক্ষেত্রফলটা আছে মানে এক্স স্কোয়ার যেটা আছে এটা যদি বিয়োগ করি তাহলে কি পাবো, তাহলে তো শুধুমাত্র এই যে রাস্তাটা পাবো না, এই রাস্তাটা পাওয়া যাবে, এই রাস্তাটা আমরা এখান থেকে পাচ্ছি। তাহলে এটা সমান সমান আমাদেরকে কোশ্চেন বলছে কত, 1 হেক্টর বা 10,000 মিটার স্কোয়ার। তাহলে এখান থেকে আগে আমরা এক্স এর মান বের করে নিই। এক্স এর মান কীভাবে বের করব, এটা সূত্র এক্স স্কোয়ার প্লাস 2xy মানে 16x প্লাস 64 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 10,000। অর্থাৎ এটা আর এটা যদি আমরা কেটে দিই তাহলে 16x প্লাস 64 ইকুয়াল টু 10,000। দেন 16x ইকুয়াল 10,000 মাইনাস 64, অর্থাৎ x ইকুয়াল 10,000 মাইনাস 64 ডিভাইডেড 16, যা আসে আমাদের কত আসে, 10,000 মাইনাস 64 ডিভাইডেড হচ্ছে 16, এটা আসতেছে 621 মিটার। তাহলে খেয়াল করি যে এখানে এক্স যে মাঠের যে দৈর্ঘ্য যেটা আছে সেটা পাইলাম আমরা 621 মিটার। তাহলে এর ক্ষেত্রফল কত হবে, অতএব মাঠের ক্ষেত্রফল ইকুয়াল হবে কি এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, অর্থাৎ 621 তার উপর স্কোয়ার, যা হবে 385,641 মিটার স্কোয়ার। এটা যদি আমরা হেক্টরে আবার দিতে চাই তাহলে কি করব, এটাকেই 10,000 দিয়ে ভাগ দিয়ে দিব। তাহলে অ্যান্সার আমাদের আসলো 38.56 হেক্টর। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা কি করলাম, যে এই পুরা ক্ষেত্রফল থেকে মাঠের ক্ষেত্রফল এতটুকু বাদ দিছি, তাহলে মাঠের ক্ষেত্রফল এই কন্ডিশন ধরেই আমরা এখানে করছি কি পুরা যে ক্ষেত্রফলটা আছে সেখান থেকে আমি এতটুকু বাদ দিছি, তাহলে কি পাবো, রাস্তার ক্ষেত্রফলটা পাবো এতটুকু, সেটা আমি এখানে 1000 লিখছি। তারপরে এখানে সূত্র করে আমরা এক্স এর মানটা বের করে নিছি। দেন এক্স এর মান যেহেতু বর্গক্ষেত্র ছিল তার উপর স্কোয়ার করছি,
তাহলে স্কোয়ার করলে যেটা আসে সেটাই আমাদের হবে অ্যান্সার। যেহেতু এখানে বলছে যে হেক্টরে অ্যান্সারটা নিয়ে আসতে হবে, আমরা চাইলে এখানেই অ্যান্সার রেখে দিতে পারতাম, বাট হেক্টরে যেহেতু ছিল এখানে 10,000 দিয়ে ভাগ দিয়ে আমরা এত হেক্টরে অ্যান্সারটা রাখতেছি। ঠিক আছে, সো এরকম অনেকগুলো ম্যাথই আমাদের আছে। তো তারপরে আমরা একটা সামান্তরিকের ম্যাথ দেখব, যে ম্যাথটা হইতেছে আমাদের যে কোশ্চিন আছে অনুশীলনী 9 নাম্বার ম্যাথের একদম সেম। তো এটা যেভাবে যদি আমরা বুঝি তাহলে ওটা আমরা নিজেরাই করতে পারবো। এখানে বলছে একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 12 মিটার এবং 8 মিটার। তাহলে সামান্তরিকটা আমরা 8 করে নিই। যে একটা সামান্তরিক, এটা আমরা 8 করলাম একটা সামান্তরিক। সামান্তরিকের একটা বাহু বলছে 12 আর একটা বলছে 8। তাহলে এটা যদি 8 হয় তাহলে এটাও কি হবে? 8 হবে। এটা 12 হলে এটাও 12 হবে। বলছে ক্ষুদ্রতম কর্ণটি 10 মিটার হলে, ক্ষুদ্রতম কর্ণ এটা হচ্ছে বড়, আর আচ্ছা এইটা হচ্ছে সেই বড় কর্ণটা, মানে এটাকে আমাদেরকে বের করতে হবে। আর কোশ্চেনে আমাদেরকে বলছে ক্ষুদ্রতম কর্ণ মানে কি, এই ছোট যে কর্ণটা আছে সেটা বলছে হচ্ছে 10 মিটার। ঠিক আছে, তাহলে আমাদেরকে এই যে বড় যে কর্ণটা আছে, লাল যে কর্ণটা আছে সেটাই আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো তো যে এইটা আর এটা, এই তিনটা বাহু মিলে আমাদেরকে একটা কি বানাইছে? একটা ত্রিভুজ বানাইছে, তাই না? তাহলে এটার আমরা একটু নাম দিই। এটা হচ্ছে এ বি সি ডি। ঠিক আছে, তাহলে আমরা এ বি এবং ডি একটা ত্রিভুজ বলতে পারি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? যেহেতু আমরা এই ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্যই জানি, সেক্ষেত্রে আমরা একটা সূত্র জানি যে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এটা একটা সূত্র জানি, যেখানে এসটা হচ্ছে অর্ধপরিসীমা, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি বাই কী হবে? 2, তাই না? তাহলে এটা আমরা সাইডে একটু বের করে নিই। তাহলে এ এর মান কত? একটা হচ্ছে 10, একটা হচ্ছে 8, একটা হচ্ছে 12 বাই হচ্ছে 2, যা কিনা 20, 30 অর্থাৎ 15 মিটার। তাহলে এস এর মান আমরা পাইলাম 15 মিটার। তাহলে এখন মানগুলো আমরা বসাই। বসালাম। এস এর মান হচ্ছে 15, এখানে 15 মাইনাস 10, 15 মাইনাস 8, আরেকটা হচ্ছে 15 মাইনাস 12। তাহলে এখন কত থাকতেছে? 15 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু 3। তাহলে এই মানটা আমাদের কত আসে? এটা আসতেছে 15 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু 3, 39.68 মিটার স্কোয়ার। তো খেয়াল করো যে এখান থেকে যদি আমরা এই যে উচ্চতাটা বের করতে পারি, ঠিক আছে, তাহলে উচ্চতাটা বের করতে পারি, তাহলে এখান থেকে আমরা সেম একটা উচ্চতার এখানে টান দিব, তারপর এটাকে আমরা জোড়া দিব। তাহলে এখান থেকে আমরা একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি। তাহলে দেখো এখান থেকে এইটা আর এটা একটা সমকোণী ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি। তখন ইজিলি যদি আমি এই বাহুটা জানি, এই পুরা বাহুটা জানি, তাহলে আমি এটা বের করে নিতে পারবো, তাই না? তাহলে এখন আমাদেরকে এই এইচ এর মানটা বের করে নিতে হবে। এইচ এর মানটা কিভাবে বের করব? আমরা হয়তো জানি না যে যে কোনো ত্রিভুজের সূত্র, ক্ষেত্রফলের সূত্র কি। আবার এটাকে ত্রিভুজটা আমি লিখে নেই, এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রে আবার আমি এভাবেও লিখতে পারি যে এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল
ক্ষেত্রফল সমান হবে কার, হাফ ইন্টু ভূমি। তাহলে এখানে দেখো তো ভূমি কি 12 না, এই যে 12 এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি ইন্টু উচ্চতা কি আমাদের ওই যে এইচ যেটা ধরছি সেটা লিখতে পারি। আর একটু আগে আমরা এই সূত্রটা দিয়ে এখানে যে সূত্রটা দিয়ে বের করলাম সেটা কি এইটা 39.68। তাহলে এই ক্ষেত্রফলের জায়গায় আমি লিখতে পারি না 39.68 ইকুয়াল টু হাফ ইন্টু 12 ইন্টু কি এইচ। তাহলে খেয়াল করো এখানে এইচ এর মান কত আসবে, ইন্টু 2 ডিভাইডেড হচ্ছে 12, অর্থাৎ 6.61 মিটার। তাহলে এখানে যে এইচ এর মানটা পাইলাম এটা হচ্ছে 6.61 মিটার। দেখো তো এই যে এইচ এর মান আর এই এইচ এর মান কি সেম না, জাস্ট এটাকে আমরা শিফট করে এখানে নিয়ে আসছি, সেম না। এখন এই যে অংশটাকে আমি বাড়াইছি এটাকে আমি ধরে নেই যে ই, ঠিক আছে। তাহলে এখন আমরা লিখবো যে ধরি বিই সমান সমান হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে সেই এক্স। এখন যদি এটা এক্স হয় তাহলে খেয়াল করো এই যে বি ই সি এটা কি একটা সমকোণী ত্রিভুজ না, সমকোণী ত্রিভুজ। এই পুরা ত্রিভুজটা আমাদের কি একটা সমকোণী ত্রিভুজ, যার একটা কোণ কত 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি। তাহলে আমরা কি জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ভূমি স্কোয়ার যোগ হচ্ছে লম্ব স্কোয়ার সমান সমান হবে কি অতিভুজ স্কোয়ার। তাহলে আমরা এটা লিখি যে এইচ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কী হবে 8 স্কোয়ার। তাহলে দেখো তো এইচ এর মান আমরা একটু আগে বের করলাম 6.61 তার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 8 স্কোয়ার। অতএব আমাদের এক্স এর মান কত আসবে এখান থেকে, এখান থেকে আসতেছে 8 স্কোয়ার মাইনাস 6.61 স্কোয়ার তার উপর 4.50 মিটার। তাহলে 4. এক্স এর মানটা 4.50 মিটার। তাহলে এখন যদি আমি পুরো বড় ত্রিভুজটা নিয়ে কাজ করতে যাই, যে এই বড় ত্রিভুজটা নিয়ে, এটাও তো একটা সমকোণী ত্রিভুজ, এইচ এর মান আমি জানি, তাহলে এটার মান আমি জানি, তাহলে এটার এতটুকু অংশ ছিল কি 12, তার সাথে এক্স এর মানটা আমরা বের করলাম, তাহলে এটা যোগ দিলে কী হবে পুরাটার মানটা পাবো। আর তাহলে এটার মান আমি ইজিলি পেয়ে যাব না। তাহলে আবার আমরা লিখব যে এ ই সি ত্রিভুজ আবার কি একটা সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এ ই সি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে আমরা লিখতে পারি কি লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার, ভূমি তাহলে কত 12 প্লাস হচ্ছে এক্স, তাহলে 12 প্লাস এক্স তারপর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান সমান হবে কি তার অতিভুজ স্কোয়ার, অতিভুজ যা কিনা এসি স্কোয়ার, মানে বড় যে কর্ণটা আছে সেটা। তাহলে মানগুলো আমরা এখানে যদি বসাই দিই এসি ইকুয়াল টু কী হবে √12 প্লাস 4.50 স্কোয়ার প্লাস এইচের মান হচ্ছে 6.61 স্কোয়ার। তাহলে এখন এইচের মান আমাদের বের হয়ে গেল। তাহলে কত আসে 12 প্লাস 4.50 স্কোয়ার প্লাস 6.61 স্কোয়ার। তাহলে আমাদের এসির মান আসলো 17.77 মিটার। এটাই হচ্ছে আমাদের সেই অ্যান্সার। এই যে ম্যাথটা যে আমরা এখানে করলাম এই ম্যাথে সেম আমাদের হচ্ছে 9 নাম্বার ম্যাথ আছে, অনুশীলনীর 9 নাম্বার ম্যাথ আছে। আমরা যদি এইটা ঠিক মতো বুঝতে পারি তাহলে অনুশীলনীর যে 9 নাম্বার ম্যাথ আছে সেটাও আমরা ইজিলি করতে পারবো। তাহলে এটা আমাদের কত নাম্বার ম্যাথ ছিল উদাহরণের ছিল 12 নাম্বার ম্যাথ। 12 নাম্বার কি 12 নাম্বার ম্যাথ ছিল। তাহলে এটা বুঝতে পারছি। এরপরে আমরা আরেকটা ম্যাথ দেখি।
এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ম্যাথ। এই ম্যাথটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের মোটামুটি অনেকগুলোই ক্লিয়ার হয়ে যাবে। ট্রাপিজিয়াম আমরা বলছে একটি ট্রাপিজিয়াম আছে, এই ট্রাপিজিয়ামের সমান্তরাল দুই বাহু। তাহলে ট্রাপিজিয়াম যদি আমরা আর্ট করি তাহলে এটা একটা ট্রাপিজিয়াম, একটা বাহু থাকতো, আর একটা থাকতো তার কি বড় বাহু, এটা একটা এরকম থাকতো আর এটা এরকম থাকতো। এটা বলছে সমান্তরাল দুই বাহু, একটা হচ্ছে 91 আর একটা হচ্ছে 51। তার মানে আমরা বুঝতে পারতেছি 91 কোনটা হবে, বড়টা হবে 91 আর ছোটটা হবে কি 51 সেন্টিমিটার। অপর দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে আমরা ধরে নিচ্ছি এটা 37, এটা হচ্ছে 13 সেন্টিমিটার। তাহলে এর ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে আমরা জানি, আমরা যদি লিখি যে আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এই যে সমান্তরাল যে দুই বাহু আছে তাদের যোগফলের গড়, মানে তাদের গড় আর কি, মানে a প্লাস বি বাই 2 ইন্টু তাদের উচ্চতা। সো এই যে আমাদেরকে উচ্চতা যেটা আছে এইচ, এই এইচের মানেই মূলত বের করতে হবে। এই দুইটা তো আমরা জানি, এটাকে যদি আমি এ বলি, এটাকে যদি বি বলি, এটা কিন্তু আমরা জানি। তাহলে আমাদেরকে মেনলি এই উচ্চতাটাই এখন বের করতে হবে। তাহলে আগে চিত্রটা ভালো করে দেখে নিই। তাহলে চিন্তা করো, এটা যদি আমাদের এইচ হয়, এই এইচটাকে আমি এখানেও তো সেমই দিতে পারি, এটা কি কোনো চেঞ্জ হবে? কোনো চেঞ্জই হবে না, কারণ এটাও এইচ, এটাও এইচ। দেখো যখন আমি এটা দিছি যে পুরো রেখাটা আমাদের কত ছিল, এখান থেকে এখানে পর্যন্ত কত ছিল, 91 ছিল কিন্তু, তাই না? তাহলে এটা 51 ছিল, এটাকে যদি আমি শিফট করে এত দূর পর্যন্ত নিয়ে আসি তাহলে সেটা কত হবে, 51 হবে, তাই না? তাহলে এটাকে আমি ধরে নিলাম হচ্ছে এক্স, ঠিক আছে? তাহলে এটা কত হবে, তাহলে এই যে 91 মাইনাস 51 মাইনাস এক্স, তাহলে এখানে লিখি 91 মাইনাস 51 মাইনাস কি এক্স, এটাই হবে, যা কার সমান হবে, আমরা যদি 91 মাইনাস 51 লিখি তাহলে আমাদের আসতেছে 40 মাইনাস এক্স, এইটা সমান হবে। তাহলে এটা কেন করলাম, তো তুমি একটু ভালো করে দেখো যে এইটা এখানে কি হয়েছে, একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা কি হয়েছে, সমকোণী ত্রিভুজ। তাহলে এই দুইটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এইচ যে রেখাটা আছে, এইচ যে এখানে লম্বটা আছে, দুইটার কি সেম না? সেম যদি হয় তাহলে আমরা দুইটাকে সেম করে এক্সের মান বের করতে পারবো। আর এক্সের মান যদি আমি বের করতে পারি তাহলে দেখো এটা আমি জানি, অতিভুজ জানি, ভূমি জানি, তাহলে আমি লম্বটা ইজি বের করতে পারবো। আর লম্ব বের করে যদি আমি এখানে এইচের জায়গায় বসাই দিই তাহলে কি হবে, আমাদের মানটা একদম ক্ষেত্রফল সরাসরি চলে আসবে। তাহলে এখন আমরা এখানে কি লিখব, তাহলে এগুলোর একটু নাম দিলে একটু সুবিধা হবে। এটা দিলাম এ বি সি ডি ই এফ, ঠিক আছে, এ বি সি ডি। তাহলে আমরা ধরি, আগে কি ধরলাম, সিডি সমান সমান কি এক্স, তাহলে ই এফ সমান সমান কি হবে 40 মাইনাস এক্স, আর এডি সমান সমান বিই যেটা কিনা এইচ। তাহলে এখানে খেয়াল করি, ত্রিভুজ এ ডি সি কি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, যে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান তার অতিভুজ স্কোয়ার, তাই না? তাহলে আমি এইচ স্কোয়ার ইকুয়াল টু কী লিখতে পারি, 13 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে
1 নাম্বার সমীকরণ দিলাম। আবার এই সাইডে যে ত্রিভুজ ই এফ এবং বি, এটাও কি একটা সমকোণী ত্রিভুজ। তার ক্ষেত্রেও কি হবে, লম্ব স্কোয়ার সমান সমান প্লাস 40 মাইনাস এক্স স্কোয়ার আর 37 স্কোয়ার, মানে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার যোগ ইকুয়াল অতিভুজ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এইচ স্কোয়ার সমান সমান কী লিখতে পারি, 37 স্কোয়ার মাইনাস 40 মাইনাস এক্স তার উপর স্কোয়ার। এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। খেয়াল করো তো, 1 এবং 2 নাম্বার যে সমীকরণ আছে, এই সমীকরণের এইচ স্কোয়ার কি সেম না? এটা আর এটা কি সেম? যদি সেমই থাকে তার মানে এটা সমান সমান আমরা এটা কি লিখতে পারি। তাহলে 1 ও 2 নং হতে আমরা কি লিখতে পারি, 13 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল 37 স্কোয়ার মাইনাস 40 মাইনাস এক্স তারপর স্কোয়ার। তাহলে দেখো এখন আমাদের একটা সমীকরণ, একটাই আননোন। তাহলে 30 স্কোয়ার মানে কি 169 এক্স স্কোয়ার মাইনাস 37 স্কোয়ার আমাদের আসে হচ্ছে 1369 মাইনাস এটার এখন কি করতে হবে, সূত্র। সূত্র 40 স্কোয়ার 40 স্কোয়ার 1600 মাইনাস 80x প্লাস এক্স স্কোয়ার। 169 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল 1369, মাইনাসগুলো গুণ করে দিই, 1600 প্লাস 80x মাইনাস এক্স স্কোয়ার। সো খেয়াল করো, এখানেও মাইনাস এক্স স্কোয়ার আছে, এখানেও মাইনাস এক্স স্কোয়ার, এখানেও মাইনাস এক্স স্কোয়ার। সো যে কোনো এক পাশে নাও না কেন এটা কেটেই যাবে। যেগুলো এমনিতেই সংখ্যা আছে সেগুলোকে আমরা এক সাইডে নিই। তাহলে 169 মাইনাস 1369 প্লাস 160 ইকুয়াল টু 80x। অতএব এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি, এগুলো সবগুলো একটু যোগ করে নিই তাহলে লিখতে সুবিধা হবে, 1369 প্লাস 1600 400 ডিভাইডেড হচ্ছে 80। তাহলে আমাদের আলটিমেটলি এক্সের মান চলে আসলো হচ্ছে 5 মিটার। তো আমাদের অনেক টাকা শেষ। সো এক্সের মান আমরা কত পাইলাম এখানে, 5 মিটার। ঠিক আছে, তাহলে দেখো তুমি এখন 1 নাম্বার সমীকরণ থেকে এইচ এর মানটা বের করো, যে 1 নং সমীকরণ হতে পাই, সেখানে কি ছিল, এইচ স্কোয়ার ইকুয়াল টু 13 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সো এইচ ইকুয়াল হবে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, যেটা আসবে তোমরা জানো 12। তাহলে এইচ এর মান আমরা বের করে ফেললাম। তাহলে আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কোথায় লিখছিলাম, আচ্ছা যাই হোক। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ট্রাপিজিয়ামের হচ্ছে a প্লাস বি। এটা ছিল 91 প্লাস কত, b হচ্ছে 51 ডিভাইডেড 2 ইন্টু এইচ এর মান বের করলাম আমরা 12। তাহলে এটা কত আসে, আমাদের 91 প্লাস 51 ডিভাইডেড 2
ইন্টু 12, তাহলে 852 মিটার স্কোয়ার। এটাই হবে আমাদের অ্যান্সার। সো আমাদের যে কঠিন ম্যাথটা ছিল সেটা শেষ। এইটার একটা সেম ম্যাথ তোমাদের একদম উদাহরণ অনুশীলনীর মধ্যে আছে, সেটা হচ্ছে 12 নাম্বার অনুশীলনীর 12 নাম্বার ম্যাথ হচ্ছে সেম। এটা যদি তোমরা বুঝো বা এই সেমভাবেই যদি তুমি করো তাহলে দেখবা যে তোমার 12 নাম্বার যে ম্যাথটা আছে, 12 নাম্বার ম্যাথ আছে অনুশীলনী, সেটার সাথে একদম মিলে গেছে হুবহু, কোনো চেঞ্জ নেই। ঠিক আছে, সো আমরা এই ভিডিওতে এতটুকুই দেখলাম। এর পরের ভিডিওতে বাকি যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা আবার প্র্যাকটিস করব।